শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কুমিল্লা কালেক্টরেট স্কুল কলেজ, কুমিল্লা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ, অত্যন্ত আনন্দের বিষয় এবং অত্যন্ত খুশির বিষয়। আসলে এই বৈশ্বিক মহামারী না থাকলে আমরা কিন্তু ফিজিক্যালি উপস্থিত হয়ে ক্লাস নিতাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই করোনার ভাইরাসের কারণে সারা বিশ্ব যখন স্তম্ভিত, তখন আমরা তোমাদের সুবিধার্থে তোমাদের অনলাইন কার্যক্রম পরিচালনা করতেছি, যাতে করে তোমরা বাসায় থেকেও যেন পড়াশোনাটা চালিয়ে যেতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় কোনোভাবেই সময় নষ্ট করবে না, পড়াশোনা শুরু করে দাও এবং তোমাদের যে পাঠ্য বই আছে বইগুলো কিনে পড়াশোনা শুরু করো। তো আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব তোমাদের সুবিধার জন্য, যাতে করে তোমরা বাসায় থেকেও তোমরা অলসভাবে সময় না কাটিয়ে পড়াশোনায় সময় কাটাতে পারো। সেজন্য আমরা আমাদের এই অনলাইন কার্যক্রম চালু করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে ফিনান্স, ব্যাংকিং ও বীমা এর তোমরা জানো যে এখানে দুইটা পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে তোমার ফিনান্স ও ব্যাংকিং ও বীমার যে প্রথম পত্র, হ্যাঁ, প্রথম পত্র। তারপরে আরেকটা আছে যে তোমার পরের পত্রটা হচ্ছে ব্যাংকিং ও বীমা। প্রথমটা হচ্ছে ফিনান্স প্রথম পত্র, পরেরটা হচ্ছে ব্যাংকিং ও বীমা। প্রথম অধ্যায়ে আমরা 9টা অধ্যায় আছে এখানে। তো আমরা এখানে 9টা অধ্যায় থেকে আমরা পর্যায়ক্রমে তোমাদের সুবিধার জন্য, তোমাদের সুবিধার্থে আমরা আলোচনা করব। তো আজকে তোমাদের এই 9টা অধ্যায়ের মধ্যে যে প্রথম অধ্যায় আছে অর্থায়নের সূচনা, আমরা অর্থায়নের সূচনা নিয়ে আজকে কথা বলবো। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি ভালো করে এনজয় করবে এবং ভালো করে শুনবে এবং বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে আজকে যে প্রথম যে টপিকসটা দেখতেই পাচ্ছ যে আমরা অর্থায়নের কি, এটা অর্থায়ন কি, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো অর্থায়ন কি আলোচনা করার আগে আমরা যদি একটু জেনে নেই যে অর্থ কি। আমরা জানি যে অর্থ হলো একটা বিনিময়ের মাধ্যম, যেটা মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। তো অর্থটা জানার পরে আমরা এখন জানতে পারবো যে আমাদের অর্থায়ন কি। অর্থায়ন কি, এটা যদি এক কথাই বলি, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে তোমরা আনসার করতে পারো, অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ ও অর্থ বিনিয়োগের একটি প্রক্রিয়া। The process of collecting fund and disbursement of fund, অর্থাৎ অর্থ সংগ্রহ করা এবং অর্থটাকে বিনিয়োগ করা, অর্থটাকে ডিসবার্স করা, এটাকে এক কথায় আমরা বলে থাকি অর্থায়ন। তো যদি একটু বিস্তারিতভাবে বলি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটু ব্রড ডেফিনেশনের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে অর্থায়ন হলো কি পরিমাণ মূলধন প্রয়োজন এবং কোন উৎস থেকে সেই মূলধনটা বা সেই অর্থটা সংগ্রহ করা হবে এবং কত সুদে বা কত কষ্টে বা কত খরচে সংগ্রহ করা হবে এবং কত সময়ের জন্য সংগ্রহ করা হবে এবং কোন উৎসে, কোন লাভজনক উৎসে বিনিয়োগ করবে মুনাফা অর্জনের জন্য, এই যে যাবতীয় কাজের প্রক্রিয়াকে আমরা বলতে পারি অর্থায়ন। তো অর্থায়ন করার জন্য অনেক প্রকারের সোর্সেস আছে, তুমি বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারো। তো উৎসগুলো কিরকম হতে পারে? উৎসগুলো যদি তোমার যদি স্বল্প মেয়াদী অর্থায়ন দরকার হয়, তাহলে তুমি মানি মার্কেট, যেটা আমরা ব্যাংক বলে থাকি, ব্যাংক বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারো। আর যদি তোমার দীর্ঘমেয়াদী অর্থায়ন দরকার হয়, সেক্ষেত্রে তুমি যেটা ক্যাপিটাল মার্কেট অথবা মূলধন বা পুঁজি বাজার বলে থাকি আমরা, পুঁজি বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারো। তো তারপরেও কিন্তু অনেক রকমের যে ইন্টারনাল সোর্সেস অফ ফাইন্যান্সিং, বিভিন্ন ধরনের যে অভ্যন্তরীণ উৎস রয়েছে যেখান থেকে আমরা অর্থায়ন করতে পারি। তো অভ্যন্তরীণ উৎসগুলো কি হতে পারে? অভ্যন্তরীণ উৎসগুলো হতে পারে তোমার রিজার্ভ ও সঞ্চিতি, অবন্টিত মুনাফা, এরকম বিভিন্ন ধরনের ফান্ড থাকে যেটা ব্যবসাতে আমরা রেখে দেই। এই ফান্ডগুলা দিয়েও কিন্তু আমরা কি করতে পারবো? অর্থায়ন করতে পারবো।
তো শিক্ষার্থী বন্ধুরা, যে এই যে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কি করতে পারবো, অর্থায়ন করতে পারবো। তো অর্থায়ন যে ডেফিনেশনের যে কথাটা বললাম আমি, যে এখানে কিন্তু আমি অর্থ সংগ্রহ করার পাশাপাশি কিন্তু আমার ইনভেস্টমেন্ট অথবা বিনিয়োগের কথা মাথায় রাখতে হবে। কারণ আমি যে সুদে অথবা যে খরচে আমি মূলধনটা সংগ্রহ করলাম, তার চেয়ে যদি আমি উচ্চ সুদে অথবা এর চেয়ে যদি ভালো কোনো সোর্সে, ভালো কোনো উৎসে বিনিয়োগ করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমার মুনাফা হবে না। সেজন্য আমার মাথায় রাখতে হবে যে আমার মূলধন ব্যয় কত, আমার ফান্ড যে সংগ্রহ করলাম তার বিপরীতে কত টাকা আমাকে সুদ পরিশোধ করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস আমার মাথায় রাখতে হবে, আমি যে মূলধনটা সংগ্রহ করলাম সেটার জন্য পুরাটাই যেন ইউটিলাইজেশন হয়, পুরাটার ব্যবহার যেন হয়, কোনোভাবেই যেন ফান্ড অলসভাবে পড়ে না থাকে, সেদিকে কিন্তু আমাদেরকে নজর দিতে হবে, সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা যে সোর্স থেকে অর্থগুলো সংগ্রহ করব সেগুলো যদি আমরা ভালো করে ব্যবহার করতে পারি, সেক্ষেত্রেই কিন্তু আমরা মুনাফা অর্জন করতে পারবো। আদারওয়াইজ কিন্তু মুনাফা অর্জন হবে না, বরং লস হবে। সেই কথাগুলো মাথায় রেখেই কিন্তু আমরা অর্থটা সংগ্রহ করব এবং অর্থটাকে ভালোভাবে কি করব, বিনিয়োগ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল অর্থায়ন। এখন আমরা অর্থায়নের কার্যাবলী নিয়ে কথা বলবো। তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে তহবিল সংগ্রহ। তো তহবিল সংগ্রহ নিয়ে আমি এতক্ষণ কথা বলতেছিলাম যে আমরা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে পারি। তো যদি সেটা আমার যদি স্বল্প মেয়াদি তোমার অর্থায়ন দরকার হয়, স্বল্প মেয়াদে পুঁজির দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আমি স্বল্প মেয়াদের জন্যই অর্থায়ন করব। সেটা কিন্তু আমি দীর্ঘমেয়াদের জন্য কোনো অর্থায়ন করব না, কারণ আমার দরকার হচ্ছে স্বল্প মেয়াদের জন্য, আমি স্বল্প মেয়াদি কি করব, পুঁজিটা সংগ্রহ করব। আর যদি আমার দীর্ঘমেয়াদী অর্থায়নের দরকার হয়, সেক্ষেত্রে কিন্তু আমি দীর্ঘমেয়াদের জন্যই অর্থায়ন করব। কারণ আমরা জানি যদি আমি স্বল্প সময়ের জন্য যে ফান্ড, যে ক্যাপিটাল অথবা যে পুঁজি সংগ্রহ করব, সে পুঁজিটা কিন্তু আসলে আমাদের ইন্টারেস্ট রেট যেটা বা কস্ট অফ ক্যাপিটাল যেটা বা ব্যয় যেটাকে বলি আমরা, খরচ যেটাকে বলি, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই কম হবে। আবার যত লং টার্ম হবে, যত দীর্ঘমেয়াদী হবে, যত এটা টাইমটাকে এক্সপান্ড করব আমরা, যত বেশি সময় ধরে বা যত বেশি সময়ের জন্য যদি আমরা অর্থায়ন করি, সেক্ষেত্রে কিন্তু আমার যে কস্ট অফ ক্যাপিটাল অথবা মূলধন ব্যয়ের কথা বলি বা মূলধন খরচের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু অনেকাংশেই বেশি হবে। তো আমরা কি করব, যদি স্বল্প মেয়াদী অর্থায়ন দরকার হয়, স্বল্প মেয়াদী পুঁজি দরকার হয়, আমরা স্বল্প মেয়াদের জন্যই সংগ্রহ করব। আর যদি দীর্ঘমেয়াদী পুঁজি দরকার হয়, সেজন্য আমরা দীর্ঘমেয়াদী পুঁজি দীর্ঘমেয়াদের জন্যই সংগ্রহ করব। তো আমি তো অলরেডি বলেই দিলাম যে যদি তোমাদের স্বল্প মেয়াদী পুঁজির দরকার হয়, সেক্ষেত্রে তুমি তোমার যে মানি মার্কেট আছে, ব্যাংকগুলো আছে, আমরা ব্যাংকগুলোতে অর্থ সংগ্রহ করতে পারি। আর যদি আমার দীর্ঘমেয়াদী অর্থায়ন দরকার হয়, সেক্ষেত্রে আমি ক্যাপিটাল মার্কেট অথবা পুঁজি বাজারে আমরা কি করতে পারি, অর্থায়ন, পুঁজি বাজার থেকে আমরা অর্থায়ন করতে পারি। তো পুঁজি বাজারে আমরা শেয়ার বিক্রি করে সেই অর্থায়নটা করতে পারি। তো এখানে কিন্তু আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার যে আমি যে মূলধনটা সংগ্রহ করব, সেক্ষেত্রে সেটা যেন অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার হয়। তাহলে অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার কি, মূলধন, অপটিমাম মূলধন মিশ্রণ বলতে বোঝানো হয় যেখানে আমার নিজস্ব পুঁজি কত থাকবে, আমি থার্ড পার্টি অথবা তৃতীয় পক্ষ থেকে আমি কত ঋণ সংগ্রহ করব, হ্যাঁ, সেখানে আমার তোমার অগ্রাধিকার শেয়ার বা প্রেফার্ড শেয়ার যেটাকে বলে থাকি, সেক্ষেত্রে প্রেফার্ড শেয়ারের মূলধন কতটুকু হবে, সবগুলোর মিশ্রণটা যেন অপটিমাম হয়, সর্বোচ্চ হয়, আর কাম্য মূলধন হয়। যেখানে কাম্য মূলধন বলতে যেখানে মূলধনের ব্যয়টা সর্বনিম্ন হবে, মূলধন সংগ্রহের ব্যয়টা সর্বনিম্ন হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি যে মূলধনটা সংগ্রহ করব তার ব্যয় জিনিসটা মাথায় রেখে যদি আমরা কাজ করি, ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা থাকবে না, বরং ব্যবসায় মুনাফা অর্জন করা সম্ভব হবে। তো এই জিনিসগুলো খেয়াল করে আমরা কি করব, মূলধনটা সংগ্রহ করব এবং কত সময়ের জন্য, কত সুদের হারে, কোন উৎস থেকে সংগ্রহ করলে আমার যে কস্ট অফ ক্যাপিটাল আছে, মূলধন ব্যয় আছে, সেটা সর্বনিম্ন হবে। এই জিনিসগুলো আমাকে মাথায় রেখেই কিন্তু মূলধন ব্যয়টা আমাকে মূলধনটা সংগ্রহ করতে হবে এবং ক্যাপিটালটা সংগ্রহ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা যেটা নিয়ে কথা বলবো, তোমরা দেখতেই পাচ্ছ যে মূলধন বাজেটিং সিদ্ধান্ত।
মূলধন বাজেটিং সিদ্ধান্ত এখানে আসলে যে জিনিসটা আমরা এক কথায় যদি বলি যে মূলধন বাজেটিংটা কি, আসলে মূলধন বাজেটিংটার কথা যদি বলি আমরা বলবো যে মূলধন বাজেটিং হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া, যেখানে মূলধন বাজেটিং যেখানে তোমার দীর্ঘমেয়াদী ডিসিশন থাকবে, এখানে কিন্তু স্বল্পমেয়াদী কোনো কথা হবে না। এখানে তুমি যদি কোন ইনভেস্টমেন্ট, হ্যাঁ, তুমি মোর দেন 1 ইয়ার, যেটা 1 বছরের চেয়ে বেশি সময়ের জন্য যে ইনভেস্টমেন্ট করা হয় এটাকে আমরা বলে থাকি লং টার্ম ফাইন্যান্সিং। কোনো জায়গায় এটাকে আবার মোর দেন 5 ইয়ার্স, 5 বছরের বেশি সময়ের জন্য যদি কোনো ইনভেস্টমেন্ট নেওয়া হয় সেটাকে আমরা বলে থাকি যে তোমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বা লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন যেটা, সেটা এক কথায় যদি বলি যে এটা এখানে বলতে হয় যে তোমার একটা যেখানে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত থাকবে সেটাকে আমরা মূলধন বাজেটিং বলে থাকি। তো মূলধন বাজেটিং এর অনেকগুলো টেকনিক আছে, আমরা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি যে লং টার্ম ডিসিশন নিতে পারি। আর লং টার্ম ডিসিশন কিন্তু একটা বিশাল একটা বিষয়, কারণ সিদ্ধান্ত গ্রহণটা কিন্তু ছোট কোনো বিষয় নয় বা ছোট করে দেখারও কোনো বিষয় নয়, কারণ একটা সিদ্ধান্তের উপর ব্যবসার লাভ ক্ষতি নির্ভর করে। সেজন্য ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু ডিসিশনগুলো নিতে হবে। তাহলে এই যে মূলধন বাজেটিং যে কথাটা বলছিলাম যে এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলো কি হতে পারে? আমরা জানি যে কোনো বিল্ডিং নির্মাণ, দালান কোঠা নির্মাণ, কোনো আসবাবপত্র ক্রয়, কোনো কম্পিউটার ক্রয়, এরকম টাইপের কোনো যন্ত্রপাতি ক্রয়, এরকম টাইপের যে ডিসিশনগুলো আছে সেই ডিসিশনগুলোকে আমরা বলে থাকি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত একটা প্রসেস। কিভাবে প্রসেস? মনে করো যে আমি প্রথমে আমাকে কি করতে হবে, প্রকল্পটা চিহ্নিতকরণ করতে হবে, কোন প্রকল্পটাতে আমি বিনিয়োগ করব অথবা কোন দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটা আমি গ্রহণ করব। তারপর এই সিদ্ধান্তটাকে বা ওই প্রকল্পটাকে আমাকে মূল্যায়ন করতে হবে। বিভিন্ন টুলস টেকনিক অ্যাপ্লাই করে এটাকে আমরা মূল্যায়ন করতে পারি। যেমন ক্যাপিটাল বাজেটিং এর যে টেকনিকগুলো, যেমন তোমাদের যে নবম এবং দশম শ্রেণীর সিলেবাসে ছিল, যেমন পে ব্যাক পিরিয়ড, তারপরে হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন ARR যেটা গড় মুনাফার হার, তারপরে হচ্ছে তোমার নেট প্রেজেন্ট ভ্যালু NPV, তারপরে হচ্ছে IRR যেটাকে আমরা বলে থাকি ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই বিষয়গুলো, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আমরা কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তাহলে এই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত বলতে আমরা এই কথাগুলো বলে থাকি যে যেখানে দীর্ঘমেয়াদী তোমার ডিসিশন হবে, যেখানে দীর্ঘমেয়াদী কোনো সম্পত্তিতে আমরা বিনিয়োগ করব, এই যে একটা প্রসেস, এই যে একটা পদ্ধতি, এটাকে আমরা বলে থাকি ক্যাপিটাল বাজেটিং অথবা মূলধন বাজেটিং সিদ্ধান্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের আগেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কস্ট বেনিফিট অ্যানালাইসিস যেটাকে বলা হয়। আমি যে কস্ট করব, আমি যে ব্যয়টা করব বা বিনিয়োগটা করব, সেটা থেকে আমাকে কি পরিমাণ রিটার্ন আসবে এবং কি পরিমাণ মুনাফা আসবে, আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখেই কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের যে এখানে আরেকটা বিষয় আমরা যে চিন্তা করব যে এই প্রকল্পটা থেকে যে রিটার্নগুলো আসবে, এই রিটার্নগুলো দিয়ে আমরা একটা যে আমাদের যে একটা অপারেটিং কস্ট আছে, যে পরিচালন ব্যয় যেটা আছে, সেটা যেন আমরা নির্বাহ করতে পারি। মনে করো যে আমি একটা 10 বছরের জন্য একটা বিনিয়োগ করলাম, সেই বিনিয়োগ থেকে আমার যে ক্যাশ ইনফ্লো যেটা, নগদ আন্তঃপ্রবাহ যেটা, ওই আন্তঃপ্রবাহটা দিয়ে যেন আমি অপারেটিং কস্ট অথবা পরিচালন ব্যয়টা ফিল আপ করতে পারি, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা নিয়ে কথা বলবো। তো স্বল্পমেয়াদী সম্পদ বলতে তোমরা যেটা জানো যে চলতি যে সম্পদগুলো আছে, যেমন নগদ তহবিল, তারপরে প্রাপ্য বিল, ব্যাংক জমা, তারপরে তোমার মজুদ পণ্য, এই যে এইগুলোর ব্যবস্থাপনাকে আমরা বলে থাকি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে এই যে আমি যে বললাম যে নগদ অর্থ, ব্যাংক জমা, তারপরে প্রাপ্য বিল এবং মজুদ পণ্য, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ। নগদ অর্থের কথাই যদি বলি, যে একটি ব্যবসার সবচেয়ে যে লিকুইড অ্যাসেট অথবা তরল সম্পদ বলতে আমরা বুঝে থাকি নগদ অর্থকে। আর এই নগদ অর্থের সঠিক ব্যবহারের উপর কিন্তু ব্যবসায়ের লভ্যাংশ বা ব্যবসায়ের মুনাফা অনেকাংশেই নির্ভরশীল। যে কারণ হচ্ছে যে যদি তোমার ব্যবসায় যদি নগদ অর্থ না থাকে তাহলেও সমস্যা, আবার যদি অতিরিক্ত নগদ অর্থ থাকে তাও কিন্তু সমস্যা। যদি আমার নগদ অর্থ না থাকে তাহলে সমস্যা কি?
কারণ আমি ব্যবসাটাকে পরিচালনা করতে পারবো না। আমরা জানি একটা ব্যবসাটাকে অপারেট করার জন্য, একটা ব্যবসাটাকে রানিং করার জন্য অবশ্যই নগদ অর্থের দরকার হবে। যে যে অর্থগুলো বারবার, যে ব্যয়গুলো বারবার আমাকে কি করতে হবে, সংগঠিত হবে, বারবার আমাকে পরিশোধ করতে হবে। আমরা জানি যে একটা ব্যবসার দীর্ঘমেয়াদী খরচ বাদ দিয়েও কিন্তু অনেক প্রকারের অপারেটিং কস্ট আছে, যেমন ব্যবসার শ্রমিক কর্মীর বেতন দেওয়া, ব্যবসার ভাড়া পরিশোধ করা, হ্যাঁ, তারপরে তোমার বিমা খরচ, এরকম টাইপের যে খরচগুলো আছে, পণ্য ক্রয় করতে হয়, র মেটেরিয়ালস ক্রয় করতে হয়, এই যে কস্টগুলো, এগুলোর জন্য কিন্তু নগদ অর্থ দরকার হয়। তাহলে যদি ব্যবসাতে যদি লিকুইডিটি ক্রাইসিস অথবা নগদ অর্থের সংকট দেখা দেয়, তাহলে কিন্তু ব্যবসাটা চালিয়ে যাওয়া সম্ভব হবে না, বরং ব্যবসাটাকে বন্ধ করে দিতে হবে। আর একটা বিষয় হচ্ছে, যদি অতিরিক্ত নগদ অর্থ থাকে, সেটাও কিন্তু ব্যবসার জন্য কোনো ভালো সংবাদ নয়, বা ব্যবসার জন্য কোনো সুখকর কোনো নিউজ নয়। কারণ যদি অতিরিক্ত নগদ অর্থ থাকে, তার মানে হলো তোমার ব্যবসাতে অলস অর্থ পড়ে আছে। আর অলস অর্থ কিন্তু ব্যবসার জন্য কোনো ভালো জিনিস না। অলস অর্থটা ব্যবসার জন্য একটা বোঝা হিসাবে কাজ করে। এটাকে অবশ্যই অলস অর্থ না রেখে কি করতে হবে, আমাদেরকে স্বল্প মেয়াদের জন্য হলেও কি করতে হবে, বিনিয়োগ করতে হবে। আমরা জানি যে আমাদের একটা কস্ট অফ ক্যাপিটাল বলতে কথা আছে, বা মূলধন ব্যয় বলতে কথা আছে। আমরা যে নগদ অর্থটা ফেলে রেখে দিই ব্যবসাতে, সেটারও কিন্তু একটা খরচ আছে। কারণ আমরা তো কোথাও না কোনো সোর্স থেকে অর্থটা সংগ্রহ করি, তার বিপরীতে আমাদেরকে হয়তো লভ্যাংশ দিতে হয়, শেয়ার হোল্ডার হলে লভ্যাংশ দিতে হয়, আর যদি কোনো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকি আমাদেরকে সুদ দিতে হয়, অথবা বন্ড ডিবেঞ্চার থেকে যদি আমি অর্থায়ন করে থাকি, তাহলেও কিন্তু আমাদেরকে সুদ পরিশোধ করতে হয়। সেজন্য শিক্ষার্থী বন্ধুরা, নগদ অর্থটার সঠিক ব্যবহার করতে হবে। 2 নম্বর হচ্ছে মজুত পণ্য নিয়ে যদি কথা বলি, এটাও কিন্তু ব্যবসার একটা কারেন্ট অ্যাসেট অথবা চলতি সম্পদ বলতে পারি আমরা। এই মজুত পণ্যের ব্যবস্থাপনাটাও কিন্তু ব্যবসায়ের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ মজুত পণ্যর যদি তুমি ভালো করে সিদ্ধান্ত নিতে না পারো, তাহলে অতিরিক্ত মজুত তোমার ব্যবসাতে থেকে যাবে। আর অতিরিক্ত মজুত কিন্তু ব্যবসার জন্য কোনো ভালো জিনিস নয়। কারণ অতিরিক্ত মজুত থাকার ফলে তোমার মজুত পণ্যের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, এবং তোমার যে নগদ অর্থ, তুমি যে টাকাটা ব্যবহার করে এই যে তুমি যে র মেটেরিয়ালস গুলো ক্রয় করেছো, এটার কিন্তু এই তোমার টাকাটাই কিন্তু কি থাকলো, অলসভাবে পড়ে থাকলো। সেজন্য কোনোভাবেই যেন তোমার স্বল্প মেয়াদী সম্পদ যেন পড়ে না থাকে, মজুত পণ্য যেন তোমার এখানে যেন অলসভাবে পড়ে না থাকে, আবার মজুত পণ্যের জন্য শর্টেজ না হয়, আবার যেন মজুত পণ্যের সংকট দেখা না দেয়, সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ মজুত পণ্য যদি সঠিক ব্যবহার করতে না পারি, তাহলে আমার ব্যবসার কি হয়ে যাবে, লস হয়ে যাবে। সেজন্য সেখানে একটা মজুত পণ্যের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং সেটার ব্যবহার নিশ্চিত করতে হবে, এবং অতিরিক্ত মজুত যেন কোনোভাবেই না থাকে, সেদিকেও আমাদেরকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তারপরে প্রাপ্য বিলের কথাই যদি বলি, আমরা জানি প্রাপ্য বিলের উৎপত্তি হয় সাধারণত ধারে বিক্রয় থেকে। যখন আমরা ধারে বিক্রয় করি, তখন আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় যদি বলি, সেক্ষেত্রে আমরা একটা জাবেদা দিই, হচ্ছে প্রাপ্য বিল অথবা প্রাপ্য হিসাব ডেবিট, আর হচ্ছে কি তোমার বিক্রয় হিসাব ক্রেডিট। তো প্রাপ্য হিসাব যে ডেবিট, প্রাপ্য হিসাবটা আমার ব্যবসায়ের চলতি সম্পদ। এখন দীর্ঘমেয়াদী যদি সেটা পড়ে থাকে, যে সে প্রাপ্য হিসাব যদি আমার ধারে বিক্রয়টা যদি আমার অলসভাবে পড়ে থাকে, আমি যদি টাকাটা সঠিকভাবে তুলে না নিয়ে আসতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমার নগদ অর্থ অথবা আমার বিক্রয়কৃত টাকাটা পড়ে থাকলো, আমার ফান্ড পড়ে থাকলো, সেটাও কিন্তু আমার ব্যবসার জন্য ভালো নয়। সেজন্য সেই প্রাপ্য হিসাবটা যেন সঠিক সময়ে যেন টার্ন ওভার হয়, সঠিক সময়ে যেন ফিরে আসে, সেদিকেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ যে টপিকস, সর্বশেষ যে আমাদের ক্যাপশন, সেটা হচ্ছে যে তহবিল বন্টন। এটা নিয়ে আমরা যদি কথা বলি, যে তহবিল বন্টন বলতে এখানে আমরা বোঝাচ্ছি যে তোমার যে লভ্যাংশ বন্টন, অথবা একটা ব্যবসায়ের আমরা জানি যে অনেকগুলি স্টেক হোল্ডার থাকে। স্টেক হোল্ডার এবং স্টক হোল্ডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্টেক হোল্ডার বলতে আমরা বুঝে থাকি যে সকল পার্টি অথবা যে সকল মানুষের অথবা যে সকল ব্যক্তিবর্গের ব্যবসার উপর কোনো না ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনো না কোনো ভাবে ইন্টারেস্ট জড়িত, আমরা তাকে বলে থাকি স্টেক হোল্ডার। যেমন সরকার আমার ব্যবসার সাথে সরাসরি বা ডিরেক্টলি রিলেটেড না, কিন্তু ইনডিরেক্টলি রিলেটেড। কিভাবে? যদি ব্যবসায়ের মুনাফা হয়, লভ্যাংশ হয়, তাহলে কিন্তু সরকার কিন্তু কর পেয়ে থাকে। তারপরে আমরা যদি তোমার যারা আমাদেরকে ঋণ দিয়েছে, তারাও কিন্তু আমার ব্যবসার সাথে জড়িত, কারণ ব্যবসার মুনাফা হলে ঋণের টাকা, ঋণের সুদ সঠিকভাবে সঠিক সময়ে পরিশোধ করা যায়। এবং অন্যতম পক্ষ যারা
ব্যবসার সাথে জড়িত, তা হচ্ছে আমরা জানি শেয়ার হোল্ডার আর সাধারণ শেয়ার হোল্ডাররাও ব্যবসার সাথে একদম ডিরেক্টলি রিলেটেড, তাদেরকেও কিন্তু লভ্যাংশ দিতে হয়, তাদের সন্তুষ্টিটাও কিন্তু ব্যবসার জন্য অত্যন্ত জরুরি। কারণ যদি শেয়ার হোল্ডাররা সন্তুষ্ট না থাকে, শেয়ার যদি গণহারে বিক্রয় করা শুরু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু শেয়ার প্রাইস ফল হয়ে যাবে। সেদিকে খেয়াল রাখতে হবে এবং যে মুনাফা হবে সেটা সঠিকভাবে কি করতে হবে, বন্টন করতে হবে। সেক্ষেত্রে ব্যবসা যে ট্যাক্সটা দিয়ে থাকে, আমরা ব্যবসায়ের ট্যাক্সটাকে বলে থাকি কর্পোরেট ট্যাক্স। আর যখন শেয়ার হোল্ডাররা যখন লভ্যাংশ পায়, লভ্যাংশ পাওয়ার পরে তাদের ইনকামের উপর যে ট্যাক্স দেয়, এটাকে পার্সোনাল ট্যাক্স বলে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের এই অর্থায়ন কি এবং অর্থায়নের কার্যাবলী। আশা করি তোমরা আজকের এই ক্লাসটি ভালো করে বুঝতে পেরেছো এবং এনজয় করেছো। যদি কোনো সমস্যা থাকে, কোনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি পার্সোনালি তোমাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।